টাকা পাচার আমাদের দেশ থেকে হচ্ছে, এটা কোনোভাবে বন্ধ হচ্ছে না। আমরা আশা করেছিলাম 5ই আগস্টের পরে টাকা পাচার বন্ধ হবে, কিন্তু আমরা যখন দেখি যে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ব্যক্তির নামে কিন্তু এখনও টাকা পাচারের অভিযোগ আসতেছে। ইভেন কি একদম সরাসরি উপদেষ্টাদের কারো কারো বিরুদ্ধে কিন্তু টাকা পাচারের সরাসরি অভিযোগ কেউ কেউ তুলতেছেন। এখন বিষয়টা হচ্ছে আমাদের দেশ থেকে টাকা পাচার হচ্ছে, কারা করতেছে, কেন করতেছে। টাকা পাচার 1/11-এর আগে, মানে 2007-এর আগে আমাদের দেশে টাকা পাচারের পরিমাণ কম ছিল। 1/11 সরকার এসে এমন কিছু পদক্ষেপ নিলেন, ব্যবসায়ীদের মধ্যে কিছু ভীতিকর পরিস্থিতি তৈরি করলো, যার ফলে অনেকেই এই অবৈধভাবে যেসব সম্পদ উপার্জন করে, সেটা হতে পারে কোনো দুর্নীতি, মাদক ব্যবসা বা আদার্স কোনোভাবে অবৈধভাবে যে কালো টাকা আয় করে, সেই কালো টাকাটা সেই দেশে রাখাটা নিরাপদ মনে করে না। সে ওই কালো টাকা দিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করা বা কোথাও বিনিয়োগ করা, সেটা সে আর নিরাপদ মনে করতেছে না, তাহলে সে টাকাটা পাচার করে দিচ্ছে। এক্ষেত্রে কিছু ব্যবসায়ী আছে, কিছু আমলা আছে, আমরা দেখেছি বহু আমলার কানাডায় বাড়ি আছে, অস্ট্রেলিয়ায় আছে, মালয়েশিয়ায় আছে, সিঙ্গাপুরে আছে। তো অনেক ব্যবসায়ী, অনেক রাজনীতিবিদ, অনেক আমলা দেশের বাইরে টাকা পাচার করতেছে, সন্তানদেরকে পড়াশোনার জন্য সেখানে পাঠাচ্ছে, তাদের কাছেও পাচারের টাকা পাঠাচ্ছে। আবার আগে আমরা একটা ট্রেডিশন দেখছিলাম যে টাকা পাচার হতো সুইস ব্যাংকে, টাকা পাচার হতো দুবাইতে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, মালয়েশিয়ায়, বড় বড় কান্ট্রিগুলিতে। এখন টাকা পাচার হচ্ছে কোথায়? আপনি যদি এই রিপোর্টটা দেখেন, এই যে গতকালকে এনবিআর যে কথাটা বলছে, বারমুডা, ডোমিনিকা, গ্রেনেডা, সেন্ট কিটস অ্যান্ড কি নেভিস, মাল্টা, এইসব ছোট ছোট দেশ। আচ্ছা, এখন এই টাকাগুলির ভবিষ্যৎ কি হবে? আমরা শনাক্ত করলাম যে হুন্ডি হোক বা ওভার ইনভয়েস, টাকা পাচারে কিন্তু মূল হুন্ডিতে কিন্তু সামান্য টাকা যায়। হুন্ডিতে কিন্তু 2, 4, 5 কোটি, 10 কোটি, 20 কোটি টাকার বেশি পাচারের সুযোগ নাই, খুব কঠিন। টাকাটা পাচার হয় কিভাবে? আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং, এর মাধ্যমে কিন্তু টাকাটা বেশি পাচার হচ্ছে। এখন এই যে ছোট ছোট দেশগুলিতে টাকাগুলি যাচ্ছে, সেখানকার এক এক দেশের আইন এক এক রকম। ওইসব দেশগুলি কিন্তু আমাদেরকে প্রলুব্ধ করে যে আসো আমাদের এখানে বিনিয়োগ করো। যেমন আপনি যদি মালয়েশিয়া বলেন, মালয়েশিয়ায় কিন্তু এখনও সেকেন্ড হোম, যেটা আপনি নির্দিষ্ট একটা অঙ্ক টাকা বিনিয়োগ করলে আপনি সেকেন্ড হোমের অধিকারী হতে পারেন। দুবাইতেও কিন্তু একই অপশন আছে। বিভিন্ন দেশ কিন্তু টাকা পাচারকারীদেরকে আমন্ত্রণ জানাচ্ছে যে তুমি টাকা নিয়ে আমার দেশে আসো। আবার কিছু কিছু দেশ কিন্তু, সিঙ্গাপুর সহ কয়েকটা দেশ কিন্তু এই ব্যাপারে কঠোরতা অবলম্বন করতেছে, না তুমি টাকা পাচার করে আমার দেশে আনতে পারবো না। ইউরোপের অনেক দেশে কিন্তু টাকা পাচার ওভাবে সুযোগ নাই, ওইসব দেশে কিন্তু টাকা যাচ্ছে না। এখন প্রশ্ন আসছে, টাকা আমাদের দেশ থেকে যাচ্ছে, কারা নিচ্ছে? এটা নির্দিষ্ট কোনো শ্রেণী আপনি বলতে পারবেন না। আমাদের হয়তো সাংবাদিকরাও কেউ নিচ্ছে, আইনজীবীরাও কেউ নিচ্ছে, ব্যবসায়ীরাও কেউ নিচ্ছে, সকল পেশার মানুষ কিন্তু যারাই অবৈধভাবে টাকা উপার্জন করতেছে, তারা মনে করতেছে বিদেশে পাঠায় দিলে আমার টাকাটা সেফ থাকবে, আমি ভবিষ্যতে ট্যাক্স দেওয়া, দুদকের মামলা বলেন, এনবিআরের মামলা বলেন, বিএফআইইউ বা বাংলাদেশ ব্যাংক বলেন, বা ওই যে জাতীয় রাজস্ব বোর্ড বলেন, কেউ আমাকে কিছু করতে পারবে না। এই দৃষ্টিকোণ থেকে কিন্তু টাকাটা সে পাঠাচ্ছে। আবার এই সব ঝামেলা না থাকলে হয়তো সে দেশে টাকাটা বিনিয়োগ করতো। এগুলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো, এই টাকাটা এখন কিভাবে ফেরত আসবে? টাকা ফেরত আনা ভাই খুবই কঠিন। কারণ হলো, আপনি যে দেশে টাকাটা পাচার হচ্ছে সে দেশে আলাদা আইন আছে, সে দেশে আলাদা ভাষা আছে। আমাদের যারা দুদক বা বিভিন্ন সংস্থার এক্সপার্টিস, তারা কি বারমুডার ভাষা বুঝে? তারা কি বারমুডার আইন সম্পর্কে জানে? খুবই কঠিন এটা। আমার দেশে মানি লন্ডারিং আইন একরকম, ওদের দেশে মানি লন্ডারিং আইন আরেক রকম। আবার টাকা আছে, শনাক্ত হয়ে গেছে, যেমন আপনি বারমুডার অমুক এলাকায় টাকা পাচার করে একটা ইন্ডাস্ট্রি বা একটা সম্পত্তি তৈরি করছেন, আপনি এটা তথ্য প্রমাণ সব পেয়েছেন, হ্যাঁ খোঁজ পেয়েছেন। আপনি হয়তো ওখানে একটা এমএলএ পাঠাইলো, দুদক বা বাংলাদেশ ব্যাংক, মানে তথ্য চাই একটা পাঠালো, একটা রিকোয়েস্ট পাঠালো, ওখান থেকে তথ্য দিল, কিন্তু টাকাটা ফেরত আসবেন কীভাবে? তার সঙ্গে আপনার এই যে টাকা ফেরত আনার কোনো চুক্তি আছে? আন্তর্জাতিক কোনো চুক্তি নাই। তো যেই সব দেশগুলিতে চুক্তি আছে, সেই সব দেশগুলিতে কিছু টাকা ফেরত আনা সম্ভব। এবং ইতিপূর্বে দুর্নীতি কমিশন সহ বাংলাদেশ ব্যাংক কিছু টাকা ফেরত আনার রেকর্ড আমরা শুনেছি। কিন্তু যেটা আপনি 2013 সালের কথা বলছেন, 13, 14, 15 সালের দিকে কিছু টাকা ফেরত আনার কথা আমরা শুনেছি। কিন্তু এখন যেটা হচ্ছে, আপনি টাকা নিয়ে যাচ্ছে বারমুডা, টাকা নিয়ে যাচ্ছে কম্বোডিয়া। আপনি দেখেন ইসলামী ব্যাংকের একটা
বড় শেয়ার হোল্ডার আমরা অ্যাসালাম গ্রুপের জানি। ইসলামী ব্যাংকের লিখিত কাগজপত্র বলছে টোটাল ঋণের 47% তারা অ্যাসালামকে দিয়েছে, এটা একদম অন ডকুমেন্ট, কিন্তু বাস্তবতা বলছে আর বেশি। এমনও আছে যে সাদা কাগজের স্লিপে অ্যাসালামকে কোটি কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে, বা মুখে বলছে যে মুখে 20 কোটি টাকা দাও, ব্যাংক কর্তৃপক্ষ দিয়ে দিয়েছে। এই যে টাকাটা, এই টাকাটা তো পাচার হয়ে গেছে। টাকাটা কোথায় গেছে? প্রথমে তো কানাডা গেছে, কানাডা থেকে টাকা চলে গেছে কম্বোডিয়া বা আরও একটা রিমোট কোনো রাষ্ট্রে, আফ্রিকার কোনো রাষ্ট্রে। আফ্রিকার ওই রাষ্ট্রকে আপনাকে কোনোদিন এই টাকা ফেরত দেবে? টাকার গন্তব্য খুঁজে বের করা একটা কঠিন বিষয়, আবার এই টাকাটা ফেরত আনা আরও বেশি কঠিন বিষয়। এখন এই টাকা ফেরত আনা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ। আমি আপনার কাছে আরো কয়েকটা বিষয় নিয়ে আসবো একটু, যেহেতু আমাদের কাছে একজন আইনজীবী আছেন, তার কাছ থেকে কিছু আমরা জানতে চাই বা দর্শকও জানতে চাই। আসলে যে ভাই বলছেন, আসলে আমরা ওনার বক্তব্যে একেবারে নিরাশ হচ্ছি যদিও, কিন্তু কি আমাদের একটা এক্সাম্পলও আছে 2013 সালে কিছু টাকা ফেরত আনার একটা এক্সাম্পল বাংলাদেশে আছে, যদিও সেটা সিঙ্গাপুর থেকে। আপনি একজন আইনজীবী হিসেবে আসলে টাকা ফেরত আনার পেছনে কি জটিলতাটা সবচেয়ে মারাত্মক বলে মনে হয় আসলে? মানে যদি বলি আইনি জটিলতা। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত সুন্দর একটা বিষয় সিলেক্ট করেছেন। আসলে আমাদের এই জায়গায় যাওয়ার পূর্বে চিন্তা করা উচিত মানি লন্ডারিং হওয়ার ক্ষেত্রে আমরা কখন প্রিভেনশনটা নিব। যেমন আরিফ ভাই যে আলোচনায় বললেন যে বর্তমান সরকারের বিরুদ্ধেও কিছু কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে যে মানি লন্ডারিংয়ে কিছু তথ্য হয়তো আসছে, একটা সত্যতা বা সেই সম্পর্কে আমরা যাচ্ছি না। কিন্তু ইস্যুটা হচ্ছে যে তাহলে কারা এটা প্রতিরোধ করবে? পাচার হওয়ার পরে কি আমরা মানির উদ্ধারের পিছনে সবসময় হাঁটতে থাকবো, নাকি পাচার হওয়ার আগেই আমরা কোনো প্রিভেনশন নিতে থাকবো? আমাদের কি কোনো ওয়াচডগ আছে কি না? ইন্টারন্যাশনালি অনেক ওয়াচডগ আছে, আমরা সেই জায়গায় কাজ করতে পারছি কি না? আমাদের আইন আছে যে মানি লন্ডারিং হলে পরে এই অপরাধে এই বিচারটা হবে, কিন্তু মানি লন্ডারিং হওয়ার আগ মুহূর্তে কিছু কিছু অপরাধ হওয়ার আগেই যদি আমরা প্রিভেনশন নিতে পারতাম তাহলে আমাদের কিন্তু ঘটনাটা আজ এই পর্যন্ত আসতো। আমি আপনাকে আরেকটা ছোট, মানি লন্ডারিং হওয়ার আগে প্রিভেনশনটা কি? মানি লন্ডারিং হওয়ার আগের যে প্রিভেনশন, যেমন ধরেন জনসচেতনতা, একটা বিষয় আমরা কিন্তু জনগণকে বুঝাতে পারছি না, সেটা হচ্ছে মানে বাংলাদেশে কি জনসচেতনতা এই যে জিনিসটা কি তৈরি হবে আদৌ টাকা পাচার করার ক্ষেত্রে? না, দেখুন এটা আমাদেরকে বুঝতে হবে। আমি আইনি জিনিসটা, জনসচেতনতা তো আমাদের নাই, এটা আমরা তো জানি না। সেই জায়গায় কোন জায়গায় এই প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে আমাদের মানি লন্ডারিং এর সাথে আমার স্বপ্ন পাচার হয়ে যাচ্ছে। আমরা শুধু দেখছি মানি লন্ডারিং হয়ে যাচ্ছে, মানি পাচার হচ্ছে, প্রকৃতপক্ষে মানি পাচার হচ্ছে না। মানি পাচারের সাথে আমার যেই স্বপ্ন, একটা হসপিটাল হওয়ার কথা ছিল, যেখানে আমি সেবা পাওয়ার কথা ছিল, সেই হসপিটালটাও পাচার হয়ে যাচ্ছে। আমি আজকে রাস্তায় বেরোতে পারছি না, রাস্তা ভাঙা খোঁড়া রয়ে গেছে। সেটা কেন? ওই মানি সাথে আমাদের কিন্তু এই স্বপ্নটা পাচার হয়ে যাচ্ছে। স্কুল, আমরা স্কুলে ভালো এডুকেশন দিতে পারছি না। সেই জায়গা থেকে যদি আমরা এডুকেশন দিয়ে আসতে পারতাম যে মানি লন্ডারিং এমন একটা অপরাধ, সেটাকে আমরা আইডেন্টিফাই মানুষের মনে মগজে এটা দিতে পারি নাই, যার কারণে এখন মানি লন্ডারিংয়ে অফিস আদালত যারা যেখানেই এই অপরাধটা সংগঠিত হচ্ছে, এটাকে তো মানুষ অপরাধী মনে করছে না। সমস্যাটা হচ্ছে প্রকৃত ওই জায়গায়, যার ফলশ্রুতিতে বাংলাদেশে দেখা গেছে বিগত বছরগুলোতে আমরা দেখেছি, এখনও দেখছি যে মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে একটা অশান্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা কিন্তু এটাও বুঝতে পারছি না, একটা দেশ থেকে যখন মানি লন্ডার হয়ে যায়, বেরিয়ে যায়, একজন মানুষের শরীরে যেরকম রক্ত বেরিয়ে গেলে সে আর বাঁচতে পারে না, একইভাবে একটা দেশ থেকে যখন মানি পাচার হয়ে যাবে, অর্থ পাচার হয়ে যাবে, তখন কিন্তু ওই দেশটা আর সঠিকভাবে রান করতে পারবে না। সেই জায়গায় আমরা যদি আইন করতে পারতাম, মানি লন্ডারিংয়ের উদ্যোগ নেয়ার ক্ষেত্রেও যদি কাউকে এই অপরাধের সাথে দেখা যায়, তাহলেও কিন্তু তাকে শাস্তির আওতায় আনা যেত। যদি আমি এভাবে বলি যে অর্থ পাচার আমি যারা করছি, তাদের সাথে যারা আইন করবে, যারা আইন আছে, যারা আইন প্রয়োগ করবে, তারাও যদি জড়িত থাকে, তাহলে প্রিভেনশনটা নেবে কেমনি? না, সেটা তো অন্য বিষয়। সেটা তো আমাদের যদি সেই জায়গায় যদি আমরা চিন্তা করি, তাহলে ধরে নিতে হবে আমাদের জাতির আগাগোড়াই পচন ধরেছে। সেই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে আমাদের একদম শিক্ষা ব্যবস্থা থেকে এখন থেকেই হাত দিতে হবে, যেন আমরা প্রাইমারি স্কুল থেকে আমাদের নতুন করে সাজাতে হবে জেনারেশনকে। সেই জায়গায় কিন্তু আমরা হাত দিচ্ছি না। আমরা জেনারেশন তৈরি করছি
একরকম, আর তাদের কাছ থেকে আশা করছি আরেক। অ্যাডভোকেট রওশন আলী, আমি মনে একটু করে দ্বিমত করছি, কারণ আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি অসৎ পথে চলবো না, সদা সত্য কথা বলবো, ভালো বা কাজ করব, এইসব শিক্ষা তো আমরা ছোটবেলায় পাচ্ছি। কিন্তু বিষয়টা কি এটাই যে শিক্ষা ব্যবস্থায় ডেভেলপমেন্ট, নাকি আসলে আমরা যারা চাকরি করি বিভিন্ন জায়গায় আমাদের রাষ্ট্রের যে নিয়ম, রাষ্ট্রের যে কাঠামো, এগুলোকে তৈরি করা দরকার, কোনটা? না, আপনি যদি এখন দেখেন বর্তমান বাংলাদেশ যেই ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমরা যে সকল বই পড়ছি, আপনি যদি দয়া করে একবার দেখেন, আপনি কতগুলা জায়গায় পাবেন যে আমরা এই বিষয়গুলাকে মানে অনুৎসাহিত করছি, বা এই ধরনের কথাগুলা কতটা বইতে আছে। আমার জানা মতে আমি দেখেছি, আমার দেখার সুযোগ হয়েছে, আমি কিন্তু ওই রকম পাইনি। আজ থেকে 40 বছর আগে যেরকম এডুকেশন ছিল এখন কিন্তু নাই। আপনি সম্প্রতিকালে একটা নিউজ আমি দেখেছি, আপনাদের চোখে আসার কথা ছিল। আমি একবার উদ্যোগ নিতে চেয়েছিলাম যেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে একটা রিট পিটিশন দায়ের করার জন্য। এরকম নিউজ যে দেখা যাচ্ছে ক্লাস 4 বা 5-এর স্টুডেন্ট, সে এখনও সরেয়া ঠিক মতো বলতে পারছে না, দেখেও বলতে পারছে না, আইডেন্টিফাই করতে পারছে না অক্ষরগুলা। তাহলে আমরা কোথায় যাচ্ছি? যেই ছাত্র ক্লাস প্রাইমারি স্কুলের কথা বলছি, প্রাইমারি স্কুলের কথা বলছি, ক্লাস 3 এখন কি প্রাইমারি স্কুলে সেই অবস্থা আছে? আমি নিউজ দেখেছি আরটিভিতে রিসেন্ট, গত সপ্তাহে আমি নিউজটা দেখেছিলাম। এই হচ্ছে আমাদের অবস্থা, যেই জায়গায় তার অক্ষর জ্ঞানী হচ্ছে না, সেই জায়গায় আমরা কিভাবে তার কাছ থেকে একটা সভ্য সমাজের চিন্তা ভাবনা এই স্কুল কলেজ থেকে পেতে পারি।